ধরা যে সিস্টেম, এই সিস্টেমকে পরিবর্তনের জন্য যে গ্রাহকদের আমরা সেবা দিয়ে যাচ্ছি, সেই গ্রাহকরাও পদে পদে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেবা থেকে বঞ্চিত হচ্ছে, সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কয়েকদিনের জন্য আমাদের কর্মকে গুড বাই দেই, সমস্যা আছে। আমরা এখানে আমাদের কিছু দাবি দেওয়া আদায়ের জন্য কর্মবিরতিতে এসেছি। কর্মবিরতির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কর্মকে বিদায় দিতে হবে। আমরা তো সারা বছর কর্ম করি। আমরা যেহেতু কিছু যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের এই দাবি দেওয়াগুলো আমাদের সর্বস্তরের এমপ্লয়িদের সুযোগ সুবিধার জন্য, আমাদের এই সিস্টেমকে, এই ঘুরে ধরা যে সিস্টেম, এই সিস্টেমকে পরিবর্তনের জন্য। শুধু এটাই নয়, আমরা যে আন্দোলনটা করতেছি, আমরা যে কর্মবিরতিতে আসছি, এটা আমরা যাদেরকে নিয়ে কাজ করি, যে গ্রাহকদের আমরা সেবা দিয়ে যাচ্ছি, সেই গ্রাহকরাও পদে পদে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেবা থেকে বঞ্চিত হচ্ছে, সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আজকে আমাদের এই আন্দোলন গ্রাহকদের জন্য। কাজেই এত গুরুত্বপূর্ণ একটা আন্দোলনে যেখানে আমরা সমবেত হয়েছি, সেখানে আমাদের এত ভয় কিসের? আমাদের কি কোনো ভয় আছে? আমরা এখন পর্যন্ত যে আন্দোলন করছি, এখন পর্যন্ত আমাদের আন্দোলনে কোনো ধরনের বিশৃঙ্খলা নাই। এবং আরইবি বা মন্ত্রণালয়, ওই দিন সচিব স্যারও কিন্তু বলেছেন যে এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে যদি হয়রানি করা হয় তাদেরকে অবসান দিতে হবে। এবং এখন না, যদি এর আগেও যদি কেউ সাসপেন্ড বা স্ট্যান্ড রিলিজ হয়ে থাকে তাদেরকেও অব্যাহতি দিতে হবে। এর মানে আমরা এখন পর্যন্ত কোনো জ্বালাও পোড়াও বা বিশৃঙ্খল কোনো পরিবেশ কিন্তু সৃষ্টি করি নাই। আমাদের কথা হচ্ছে আমরা সারা বছর কর্ম করি, আমরা সকালবেলা অফিসে হাজিরা দিয়ে আমরা এখানে এসে উপস্থিত হবো। আমরা দাবি দেওয়া নিয়ে কথা বলবো, আমরা কথা বলবো আমাদের দাবি দেওয়া নিয়ে, কথা বলবো গ্রাহকদের দাবি দেওয়া নিয়ে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা কর্মবিরতির একটা পর্যায়ে এসেছি এবং সফলতার একেবারে দ্বার প্রান্তে এসেছি। আমাদের হতাশ হলে চলবে না। আমাদের মধ্যেই অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছেন যে মানে একটু আন্দোলনটা দীর্ঘমেয়াদী হচ্ছে। আসলে আমাদের যে সিস্টেম, যে পুরাতন সিস্টেম, এই সিস্টেমটাকে যদি আপনারা কল্পনা করতে চান, এই সিস্টেমকে ঢালাওভাবে সাজাতে গেলে এখানে আমাদের মন্ত্রণালয় বলেন বা আরইবিকে বলেন, তাদেরকেও অনেক মেধা এখানে বিনিয়োগ করতে হবে। এখানে আরইবি এবং মন্ত্রণালয় এরা কিন্তু থেমে নেই। এরা আমি গতকাল যতটুকু একটা নিউজ জেনেছি, আরইবির ডাইরেক্টর লেভেল থেকে শুরু করে, চেয়ারম্যান স্যার থেকে ডাইরেক্টর লেভেল শুরু করে রাত 3টা পর্যন্ত মিটিং করেছেন। এর মানে স্যাররা এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবছেন, ঠিক আছে? এটা নিয়ে আমাদের হতাশ হলে চলবে না। আমরা কয়েকদিনের জন্য আমাদের কর্মকে গুড বাই দেই, সমস্যা আছে। আমরা ইনশাল্লাহ আমাদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলবো। এখন আমাদের এই আন্দোলনটা বা আমাদের এই কর্মবিরতিটা এমন একটা পর্যায়ে চলে এসেছে, যেহেতু একটা সফলতার দ্বার প্রান্তে চলে এসেছে, আমি মনে করি হয়তোবা 2-1 দিনের মধ্যেই আমরা একটা শুভ সংবাদ শুনতে পারবো। অলরেডি আমাদের সফলতার মেসেজ কিন্তু আমাদের কাছে চলে এসেছে। মন্ত্রণালয় থেকে একটা মেসেজ দিয়েছে ওই দিন। এরপরেও সেই মেসেজটা কিছুটা এডিট করে, কিছুটা কিন্তু আমরা ওই দিন 2016 সালের পে স্কেল, যেটা আমাদেরকে 6 মাস পিছিয়ে দিয়েছিলেন, ওই বিষয়টা কিন্তু আবার এর সাথে অ্যাড করেছে। তো মোটামুটি অনেক দাবি দাওয়াই মেনে নিয়েছে। কিন্তু আমাদের কথা, আমরা এই ঘুরে ধরা যে আমাদের এই সিস্টেম, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, সবগুলো প্রতিষ্ঠান সংস্কার হয়েছে, কিন্তু পল্লী বিদ্যুৎ কেন নয়? এই সিস্টেমকে সংস্কার করতে হবে। আমাদের একই প্রতিষ্ঠানে আরইবি আর পল্লী বিদ্যুৎ, আমরা একই ধরনের কাজ করি, সেখানে একই ধরনের সার্ভিস কোড থাকবে, এখানে অভিন্ন সার্ভিস কোড কেন? একই প্রতিষ্ঠানে 2 ধরনের সার্ভিস কোড থাকতে পারে না। আমাদের আন্দোলনটা মূলত এই কারণেই। আমরা 2টা দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি, সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। আমরা সকল ধরনের যেটা অনিয়মিত এমপ্লয়ি যারা আমরা আছি, তাদেরকে সবাইকে নিয়মিতকরণ করতে হবে। আমরা জানি যে বিআরইবি আসলে যে সমস্ত কাজকর্ম করে, আমাদের উপর যে ধরনের অন্যায় অবিচার নিষ্পেষণ করে, আমরা শুনেছিলাম যে এই জিনিসগুলো মন্ত্রণালয় জানে না। আসলে আমরা সেদিন মন্ত্রণালয়ের সাথে যে বৈঠকটা হলো, সেই বৈঠকে এই জিনিসটা ক্লিয়ার হলো। সচিব স্যার এই পল্লী বিদ্যুৎ সমিতি আর বিআরইবির মধ্যে কিছু বৈষম্য দেখতে পেয়েছেন এবং সেই বৈষম্যগুলো ওখানেই নিরসন করার একটা দিক নির্দেশনা স্যার দিয়েছেন।
তো এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের আন্দোলনটা যে পর্যায়ে এসেছে, এখন আমাদের মানুষকে বোঝাতে হবে। আমাদের আশেপাশে যারা সুধীজন আছে, যারা এলিট পার্সন আছে, অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতেছে, কারণ বাইরের মানুষজন বা সাংবাদিক ওনারা কিন্তু এই ভিতরের সব নিউজ জানবে না। ওনারা বলতেছেন যে মন্ত্রণালয়ের সাথে আপনাদের তো বৈঠক হয়েছিল, তো মন্ত্রণালয় তো দাবি দাওয়া মেনেই নিয়েছে, তাহলে আপনারা এসে আন্দোলন করেন কেন? তো তাদেরকে জিনিসগুলো বুঝাইতে হবে যে আমাদের আসলে যে দাবিগুলো মেনে নিয়েছে, আমাদের যদি আমাদের ওই দাবি দাওয়াগুলো, ওইগুলো তো আমাদের চাওয়া পাওয়া না। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে চুক্তি থেকে মুক্তি দিতে হবে, অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। অভিন্ন সার্ভিস কোড যখন বাস্তবায়ন হবে তখন তো শুক্র শনি ছুটি আমার এমনি আমরা পেয়ে যাব, আমাদের 400 ইউনিট বিদ্যুৎ বিল আমরা পেয়ে যাব। অন্যান্য যে ডিপিডিসি, টেস্কো, ডেসা, ওজোপাডিকো, নেস্কো, এগুলো যেগুলোতে আপনার 6টা বিতরণকারী যে সংস্থা আছে, এদেরকে তো 6% প্রণোদনা সেই জুলাই থেকে কার্যকর করেই দিয়েছে। আমাদেরকে 6 মাস যে পিছাই দিল, এটা তো অভিন্ন সার্ভিস কোড থাকলে তো করতে পারবে না। আজকে আরবি আমার কাছে যেটা মনে হচ্ছে, যে ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, এই শুক্র শনি ছুটি বা এই 5% প্রণোদনা যেটা আমাদের পিছাই দিবে, বা 400 ইউনিট করে বিদ্যুৎ বিল, এটা যদি অভিন্ন সার্ভিস কোড থাকে, তাহলে কিছুদিন পরে দেখা যাবে যে আরবির হাতেই কিন্তু ক্ষমতা থাকবে, তারা শুক্র শনি ছুটি বাতিল করা এটা তাদের জন্য কোনো বিষয়ই না। এই কারণে এই সিস্টেমকে আমরা সাজানোর জন্য আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আরবি থেকে আমাদের যৌক্তিক দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আজকে যদি আমি দুই একটা বৈষম্যের কথা বলি, বিশেষ করে আমি যদি বিলিং সহকারীদের কথা বলি, দেখেন বিলিং সহকারীদের এমন একটা পদ দিয়ে রাখছে, বিলিং সহকারী কানামোনা, কাজ নাই মজুরি নাই। আমরা দেখছি যে বাড়িতে যখন নতুন বউ আসে, এই ঘোমটা দিয়ে থাকে। আজকে মানে বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই যারা আছেন, মন খারাপ করবেন না। আসলে এরা দেখা যায় যে অনেক সময় এই লজ্জায় তাদের পরিচিতি দিতে পারে না, তারা তাদের একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। তারা যেমন ভুগছে, আমাদের এই সিস্টেমের অনেক পদ পদবীর লোকজনও ভুগছে। যেমন আমি যদি আমার নিজের পদের কথাও বলি, ইসি এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর, এটা আসলে আমরা এটা শুনে অভ্যস্ত, তাই এর মধ্যে থেকে অনেকেই এই ইসির ইলাবোরেশনটা করতে পারবে না, বা অনেকে বুঝবে না যে আসলে এটা কি পদ, যারা নতুন যোগদান করবে। তো আমরা যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম করি, আমরা একটা দাবি করেছিলাম যে আমাদের পদটা প্রশাসনিক কর্মকর্তা এরকম একটা পদ দেওয়া হোক, কিন্তু সেগুলো মানছে না আরবি। যেখানে আমাদের মন্ত্রণালয় থেকে গেজেটেড যে ডিপ্লোমা পাসধারী যারা আছে, এদের সংখ্যা তো অনেক বড়। বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তাদের পদবি হলো উপসহকারী প্রকৌশলী। আর এখানে দিয়ে রাখছে জুনিয়র ইঞ্জিনিয়ার, তো দিছে, তার আগে আবার সহকারী লাগাইছে, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। আমরা এইগুলোর পরিবর্তন চাই। আমাদের যদি মিটার রিডারদের কথা বলি, দেখেন স্যার সেদিন বলছে যে সিস্টেমে শূন্য পদ আছে, সেই শূন্য পদের এগেইনস্টে এতগুলো চুক্তিভিত্তিক লোক রাখার কি দরকার? আপনি যখন একজন এমপ্লয়িকে চুক্তিভিত্তিক নিয়োগ দেবেন, তখন এই সিস্টেমের প্রতি তার কিন্তু একটা হতাশা কাজ করবে। সে এই সিস্টেমকে একজন নিয়মিত এমপ্লয়ির মতো সেবা কখনো দিবে না। আমার কথা হচ্ছে যে এই সিস্টেমে যেহেতু পদ পদবি আছে, এটা শূন্য পদ, এখানে নিয়মিত করতে তো কোনো বাধা নাই। আমাদের এপিএ প্যারামিটারে অনেকগুলো প্যারামিটার রয়েছে, এর মধ্যে দুইটা উল্লেখযোগ্য হচ্ছে সিস্টেম লস এবং বকেয়া। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে হলো মিটার রিডাররা। আজকে যদি তারা যদি তথ্য না দেয়, অবৈধ তথ্য না দেয়, আমাদের ক্ষমতা নাই অবৈধ ধরা। বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে 17-18 ঘন্টা ডিউটি করতে হয়। আমাদের লাইনম্যান ভাইরা, আমার মনে হয় যে যদি সর্বনিম্ন বলি যে একজন লাইনম্যান কমপক্ষে 16 ঘন্টা করে ডিউটি করতে হয়। লাইনম্যানরা, আমি সেদিনও বলেছি, একজন লাইনম্যান সাইডে গিয়ে 10টা কাজ করতে পারবে, কিন্তু কাজ তাদেরকে দেওয়া হয় 20টা, 30টা, 40টা করে কাজ দেওয়া হয়। কিন্তু এখানকার আমাদের যে সমিতি কর্তৃপক্ষ, সে কাজ তো তারা দিবে, কারণ তাদের উপর তো চাপ আছে। আমাদের এই সিস্টেমটা যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো থেকে যাবে। আমাদের আজ আন্দোলন এইগুলোর বিপক্ষেই। তো আমরা ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশনাগুলো দিচ্ছে, আমাদের এখানে স্যারদের তত্ত্বাবধানে নির্দেশনায় আমরা ইনশাআল্লাহ এগুলো পালন করে যাচ্ছি। ভবিষ্যতে যে ধরনের কর্মসূচি দেখ, এর চেয়ে যদি কঠিন থেকে কঠিনতর কর্মসূচিও আছে, সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো।